আমাদের দেশে প্রচুর পশু সম্পদ এবং প্রাণী সম্পদ রয়েছে, কিন্তু আমরা অনেকেই বিভিন্ন কারণে, জেনে হোক না জেনে হোক, আমরা অজ্ঞতাবশত খুব আতঙ্কিত থাকি। আমরা যে পশু বা প্রাণী সম্পদের যে মাংসগুলো আমরা খাচ্ছি, মাংসগুলো কি অ্যান্টিবায়োটিক ফ্রি, এগুলো কি ক্রোমিয়াম ফ্রি, অথবা এগুলো কি স্বাস্থ্যসম্মত? তো আমরা চেষ্টা করছি অন্তত এই বিষয়ে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে প্রকৃত সত্য যেটা আছে সেটা জানানোর জন্য। তো এই উদ্দেশ্যে আজকে আমরা একজন ডক্টরের সাথে আমরা আলাপ করব। তিনি একজন ভেটেরিনারিয়ান ডক্টর, আবু সুফিয়ান, ডিভিএম। ওনার কাছে আমাদের প্রথম প্রশ্ন এবং আমাদের জানবার বিষয় ছিল, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি কিভাবে তৈরি হয়। আমাদের দেশের খামারিরা একদিনের ব্রয়লারের বাচ্চা ডিলারের মাধ্যমে ক্রয় করে নিয়ে আসে। একদিনের বাচ্চা যেমন একটা ব্রুডিং করা লাগে, ব্রুডিংটা হচ্ছে নির্দিষ্ট তাপ এবং নির্দিষ্ট আর্দ্রতায় একটা লাইভ বার্ডকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা আর কি, যাতে সে পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে সে যেন বাঁচতে পারে আর কি। তারপরে দেখা যায় কি তারা খামারিরা বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ফিড খাওয়ায়, এবং এই ফিডের 3টা গ্রেড থাকে। যেমন ছোট অবস্থায় এক ধরনের খাবার, যেটাকে আমরা স্টার্টার বলি, মধ্যম অবস্থায় একটু গ্রোয়ার খাবার বা যেটা মোটা খাবার বলি, এবং বিক্রির আগে ফিনিশার জাতীয় একটা খাবার খাওয়ানো হয় আর কি। এই 3 ধাপে খাবার খেয়ে তারা পরিচর্যা করে এই মুরগিটা আসলে তৈরি হয়। যেহেতু এটা হাইব্রিডাইজেশন, সেহেতু দেখা যায় যে অল্প সময়ের মধ্যে বেশি মাংস উৎপাদন হয়, এবং খাদ্য এবং তার পরিচর্যার মাধ্যমেই। এভাবে আসলে আমাদের দেশের প্রান্তিক খামারিরা ব্রয়লারগুলোকে লালন পালন করে তৈরি করে বাজারে বিক্রি করে দেয় তার ডিলারের মাধ্যমেই। ব্রয়লার মুরগি যেভাবে আপনি বললেন যে তৈরি হয়, এরপর যে ব্রয়লার মুরগির মাংস এই যে তৈরি হওয়ার পর এটা কি খাদ্য নিরাপত্তা আছে? এটার যদি নিরাপদ খাদ্য হয়, মাংস হয়, তাহলে আমাদের দেশের মানুষ এটা খেতে চায় না কেন? যেমন দেখি যে বিভিন্ন হাইব্রিড শাকসবজি উৎপাদন হয়, ব্রয়লারও সেটা একটা হাইব্রিড কৃষিপণ্য। এটা নিরাপদ, অবশ্যই নিরাপদ। কোনো ডাক্তার ছাড়া এমনি কারো পরামর্শে দেখা যায় যে আমরা যেটা অনেক সময় বলি যে যারা লালন পালন করে তারাও দেখা যায় যে অনেক সময় নিজেরাও অনেক কিছু বোঝে, এবং সেই বোঝার কারণে সে কিছু পরামর্শ দেয়, এবং এই ধরনের কিছু পরামর্শের কারণে, কিছু ম্যাল প্র্যাকটিসের কারণে কিছু অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার হয়। সেটা খুবই নগণ্য পরিমাণে। নর্মালি ব্রয়লারের মাংস আসলে নিরাপদ, এবং আমরা যেভাবে আমাদের দেশে যেভাবে কুকিং করে আমরা যেভাবে খাই, মাংসটা কনজিউম করি, এতে আসলে আমার মনে হয় না যে সেইটার বড় কোনো ইফেক্ট আছে। আর তাছাড়া পোলট্রি বা অ্যানিমেলে অ্যান্টিবায়োটিক কিন্তু খুব সিলেক্টিভ কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যার ফলে যেটা মানুষই ইউজ হয় না, যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে বা এইটা নিয়ে ভয় পাওয়ার আসলে আমার মনে হয় কোনো যৌক্তিকতা নাই। আমরা ব্রয়লার মাংস নিরাপদ, এটা আমি নিজেও খাই, আমার পরিবারও খায়। তো আমার মনে হয় এটা নিয়ে আর আতঙ্কিত হওয়ার কিছু নাই। একটা সাধারণ মানুষের একটা প্রশ্ন আছে যে দেশি মুরগি ভালো না ব্রয়লার মুরগি ভালো, এটা নিয়ে কিন্তু একটু মতভেদ আছে। তো পুষ্টির বিচার করতে গেলে কিন্তু দেশি মুরগির থেকে ব্রয়লার মুরগি বেটার, বাট টেস্ট ইজ ডিফারেন্ট। বিভিন্ন ধরনের মানুষের সাইকোলজিক্যাল বিষয় থাকে, টেস্টেরও বিষয় থাকে। তবে আপনি যদি বলেন, আমি কিন্তু দেশি মুরগির থেকে আমার ব্রয়লার মুরগির টেস্ট বেশি ভালো লাগে, এটা আমার পার্সোনাল ভিউ। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ব্রয়লার মুরগির প্রতি মানুষের এমনি একটা অনীহা আছে। আমরা চাই অনীহাটার জন্য আমাদের আপনার আলোচনার মাধ্যমে দূর হয়ে যায়। তো ব্রয়লার মুরগিতে কি হেভি মেটাল বা ক্রোমিয়াম বা অন্য কোনো বিষাক্ত ধাতু কি আসলে আছে? সবার মন মানসিকতা তো একরকম না। দেখা যায় এর মধ্যে গুটি কয়েকজন যদি এই ম্যাল প্র্যাকটিসটা করে থাকে, সেটাও অনেক আগে সংগঠিত হয়েছিল, যে পত্রিকা অনুযায়ী রিপোর্ট আসছিল যে ট্যানারির বর্জ্য ফিড মিলে ইউজ করতেছে। তো সেটা এরকম একটা রিপোর্ট আসছিল, কিন্তু এটার আসলে বাস্তব সত্যতা আমি পার্সোনালি পাই নাই আর কি। তো আমার মনে হয় না যে এই ক্রোমিয়াম বা হেভি মেটালগুলো এইখানে আসার কোনো সুযোগ আছে, কারণ আমাদের যে খাদ্যগুলো তৈরি হয় সেগুলো সব এবং ব্রয়লার মুরগিকে যা খাওয়ানো হয় সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে ফিড তৈরি করা হয়। এবং বাংলাদেশে কিন্তু রিনাউন অনেক কোম্পানি আছে যারা স্ট্যান্ডার্ড মেনটেন করে, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু আমাদের দেশে ব্যবসা করে। তো তারাও কিন্তু এখানে তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করেই
তারা ফিড উৎপাদন করে বা এবং দিচ্ছে, তো তারা তো এগুলো টেস্ট করেই দিচ্ছে। তো আমার মনে হয় না এটা ক্রোমিয়াম পাওয়া বা ক্রোমিয়াম নিয়ে এত মানে ভয় পাওয়ার কোনো কারণ আছে আমি বলে মনে করি না। আমাদের কাছে অনেকেই জানতে চায় যে আমরা যদি আমাদের বাড়ির ছাদে ছোট ছোট পরিসরে মুরগি পালন করতে চাই, প্রথমে কি করতে হবে? একজন সাধারণ মানুষ যদি মুরগি পালনে আগ্রহী হয় যে আমি কিছু দেশি মুরগি পালবো, কিছু হাইব্রিড মুরগি পালবো, তার আসলে একটা সাধারণ মানুষের কি করা উচিত, এটা খুব জানতে চায় মানুষ। গুড, ধন্যবাদ। এটা একটা ভালো কোশ্চেন। এটা অনেকেরই ইচ্ছা আছে যে ছাদে বা তার একটা আহ, মানে পরিত্যক্ত জায়গায় সে এটা করবে। তো এটার জন্য আসলে প্রথম আমার যেটা আমি তাকে বলবো বা আমার তরফ থেকে যে সাজেশন, তাকে কিছু জানতে হবে আসলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই তিনটা জিনিসকে যদি লক্ষ্য রাখে, এক নম্বর হচ্ছে সে মুরগি লালন পালন বিষয়ে তার একটা প্রাথমিক জ্ঞান বা ধারণা সেটা নেওয়া। দুই নম্বর হচ্ছে এই মুরগিটা যখন সে আনবে তার ভ্যাকসিন শিডিউলটা বা সে কীভাবে রোগ প্রতিরোধ করবে এজন্য যে ভ্যাকসিনেশনটা দেওয়া দরকার সেইটা সম্পর্কে সে সচেতন থাকবে এবং জানবেও নিজে। তিন নম্বর হচ্ছে আদার্স এনভায়রনমেন্ট, যে অন্যান্য পরিবেশ থেকে মানে মানুষজন যে তাকে কমপ্লেন দিবে বা এই বিষয়গুলোকে তাকে একটু মাথায় রাখতে হবে যে তার মলের যে ড্রেনেজ ব্যবস্থাটা এটা ভালো করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি কেউ যদি মুরগি পালন করতে চায়, বাচ্চা মুরগি নিয়ে আসে, দেখা যায় যে বাচ্চা মুরগির চোখ ছোট হয়ে যায়, কয়েকদিন চোখ বন্ধ করে মারা যায়। তা বাচ্চা মুরগি থেকে শুরু করে যদি লালন পালন করতে চায়, তার কি ব্যবস্থা নেওয়া উচিত? আপনি যেটা বললেন একদিনের বাচ্চায় দেখা যায় কিছু রোগ হয়, আমরা প্রাথমিকভাবে বলি অমফোলাইটিস, পলুরাম। এগুলো হচ্ছে অমফোলাইটিস ইকোলাই দ্বারা হয়, পলুরাম সালমোনেলা দ্বারা হয়। এবং মাইকোপ্লাজমা নামে আরেকটা রোগ আছে। এগুলো বাচ্চা অবস্থায় বেশ ইফেক্ট ফেলে এবং দেখা যায় যে আপনি যে বললেন চোখ বন্ধ হয়ে যাওয়া, এটা মাইকোপ্লাজমার একটা সাইন যে চোখ বন্ধ হয়ে যায় এবং ওখানে একটা কেজিয়াস মাস, একটা চোখটা ফুলে যেয়ে ওখানে একটা কেজিয়াস মাস জমা হয়। তো যাই হোক, এই ধরনের কিছু রোগ ব্যাধি হয়। তো আমি বলবো যে এই রোগ হয়ে গেলে তো আসলে তার ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু রোগ যাতে না হয় সেই জন্য খামারিকে ওই যে ব্রুডিংয়ের লালন পালন এবং ভ্যাকসিন শিডিউলটা, এই দুইটা জিনিস যদি সে একটু মেনে করে এবং তার ফিসিস ড্রেনেজ ব্যবস্থাটা যদি ভালো থাকে, এটাকে আমরা বলি লিটার ম্যানেজমেন্ট, এই তিনটা ম্যানেজমেন্ট যদি তার ভালো থাকে তাহলে কিন্তু সে অনেক রোগ থেকেই মুক্ত হতে পারবে। তারপরে যদি রোগ লাগে, বিভিন্ন বাজারে আমরা এগুলো ট্রিটমেন্ট করে থাকি, ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক্স বা বিভিন্ন উপাদান আছে যেগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, এটা ভালো করা যায়। আমাদের একজন দর্শক আছে, উনি আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, মানে কেরানীগঞ্জ থেকে। উনি জানতে চেয়েছেন মুরগির 5-7টি মুরগি উনি পালে, কয়েকদিন যাবতে খাওয়া দাওয়া করছে না, নাক দিয়ে পানি পড়ে, তারপর এটার যে ঝুঁটি আছে ঝুঁটিতে পক্স হয়েছে উনি বলেছেন, শ্বাসকষ্ট আছে, হালকা চুনা পায়খানা করে, কি করণীয় উনি জানতে চেয়েছিলেন। তো এই ক্ষেত্রে আমি ওনার এখন করণীয় একটা জিনিস, আরেকটা জিনিস ওনার এটাও জানা দরকার যে এটা যাতে না হয় সেই জন্য কিন্তু উনি যদি পক্স ভ্যাকসিন দিতেন তাহলে কিন্তু এটা পরিস্থিতিটা এরকম হতো না। বাট এখন যেহেতু হয়ে গেছে, তাহলে ওনাকে কি করতে হবে, ওনাকে যদি মর্টালিটি খুব বেশি হয় তাহলে উনি একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। আর যে মুরগিগুলোর পক্স হয়েছে ওই পক্স জায়গাটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলি আমরা, ওটা দিয়ে ওইটাকে ওয়াশ করে দিতে পারেন। আর হচ্ছে সর্বোপরি স্যানিটেশন ব্যবস্থাটা ওনাকে ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় ওনার মুরগির লিটার ব্যবস্থাটাও মনে হয় খারাপ। চুনা পায়খানা দিয়ে কিন্তু আসলে মানে স্পেসিফিক কোনো রোগ ডিটারমাইন করা যায় না। তবে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে ঝিমাচ্ছে, চুনা পায়খানা হচ্ছে, মারা যাচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা কোনো ভাইরাল কোনো ডিজিজ অ্যাটাক করেছে। এরকম আরেকটা রোগ হয়, মুরগির চোখে গুটি হয়, গুটি হয়ে চোখটাই বন্ধ হয়ে যায়। এটাকে আমরা করাইজা বলি। করাইজাতে যেটা হয় চোখকে একদম টোটালি বন্ধ করে দেয়, চোখ নষ্টও করে দেয় এবং এর সাথে সাথে তার শ্বাসতন্ত্রে জটিলতা দেখা দেয়। এবং ডিম পাড়া মুরগি দেখা যায় যে সাডেন এগ ড্রপ করে এবং এই রোগে কিন্তু মর্টালিটি কম বাট মরবিডিটিটা বেশি। মানে একটা মুরগি আক্রান্ত হলে পুরো ফ্লোকেই কিন্তু আক্রান্ত হবে, কিন্তু মর্টালিটি কম তুলনামূলক। যে পোলট্রি মুরগির তো রক্ত আমাশয় হয় না? অবশ্যই, হ্যাঁ। এটা হচ্ছে আইমেরিয়া টাইপের একটা প্রোটোজোয়া, যেটা আমরা কক্সিডিওসিস বলি, বাংলা আসলে রক্ত আমাশা
বাংলায় বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে কক্সিডিওসিস। এটা আইমিনা নামক একটা প্রজাতি দ্বারা প্রোটোজোয়ার ইনফেকশন হয়। ব্রয়লার মুরগিতে সাধারণত যেটা দেখি, গুঁড়া খাবারটা খাওয়াচ্ছিল, এখন দানাদার খাবারটা খাওয়াচ্ছে। এই যে খাবারটা যখন চেঞ্জ হয় এবং পাশাপাশি তার যদি লিটার ব্যবস্থা, মানে মুরগি যে যার উপরে রাখে, তুষ বলেন বা কাঠের গুঁড়া বলেন, তুষ মিক্সিং করে যে রাখে, এটাকে বলে লিটার আমরা বলি, বা মুরগির পায়খানাটা, এইটায় যদি গ্যাস ফর্ম করে এবং এইখানে যদি প্রচুর পরিমাণে হিউমিড থাকে, অর্থাৎ ভিজা ভিজা থাকে, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে, তাহলে কিন্তু কক্সিডিওসিস এবং ফাঙ্গাস এই দুইটা প্রাদুর্ভাব বেড়ে যায়। তো আমরা এই ক্ষেত্রে অনেক সময় খাদ্যের সাথে কক্সিডিওস্ট্যাট নামক এক ধরনের আছে, সেটা অনেক কোম্পানি কিন্তু খাদ্যের সাথে এই স্ট্যাটটা ব্যবহার করে, কক্সিডিওস্ট্যাট, যাতে কক্সিডিওসিস রোগটা না হয়। মুরগির মুখ মাঝে মাঝে কালো হয়ে যায়, ফ্যাকাশ হয়ে যায়, এটা কি কোনো রোগ এবং মারাও যায়? তা আসলে এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এগুলো এইভাবে সিমটম বলে একটা নির্দিষ্ট স্পেসিফিক ডায়াগনোসিস করা আসলে একটু ডিফিকাল্ট, কারণ এটা স্পেসিফিক করার জন্য আমরা সাধারণত পোস্টমর্টেম করি। পোস্টমর্টেম করলে অনেক রোগের ডায়াগনোসিস করা সম্ভব, প্লাস প্র্যাকটিক্যালি মুরগিটা দেখলেও অনেক সময় সিমটম দেখে আমরা ধারণা করতে পারি। আচ্ছা, মুরগির আরও কিছু কমন ডিজিজ আছে, যেমন ম্যারেক্স, তারপরে গ্যাম্বুরু, রানীক্ষেত, কলেরা। এই রোগগুলো সম্পর্কে যদি একটু নতুন খামারি যারা, তাদের একটু ধারণা দিতেন, কোন মুরগিরগুলো সাধারণত হয়? মারেক্স একটা ভাইরাল ডিজিজ। এটা সাধারণত দেখা যায় ডে ওল্ড চিক্স থেকেই হওয়ার প্রবণতা থাকে। ব্রয়লারের ক্ষেত্রে দেখা যায় যে এটা হ্যাচারি থেকেই এই মারেক্স ভ্যাকসিনটা ডে ওল্ড চিকরি দিয়েই কিন্তু খামার লেভেলে পৌঁছায় দেওয়া হয়। আর লেয়ারের ক্ষেত্রে ওরা দিয়ে দেয় এবং আরেকটা বুস্টার ডোজ দিতে হয়, 2 সপ্তাহের মধ্যে তাকে বুস্টার ডোজটা করতে হয়, আর একটা থেকে দেয়। এটা হচ্ছে মারেক্সের। আর মারেক্স হলে দেখা যায় যে এটা টোটালটাই মানে প্যারালাইসিস একটা সিমটম দেখা যায়। মুরগিটা বেঁচে থাকে, বাট সে কোনো মুভমেন্ট করতে পারে না, তার হাত পা টোটালি অসাড় হয়ে এক দিকে একটা চলে গেছে, এরকম একটা। আরেকটা রোগ যেছে গাম্বুরু। হ্যাঁ, আর হচ্ছে গাম্বুরো, এটাও ভাইরাল ডিজিজ। গাম্বুরো ভাইরাস দ্বারা হয়। এটা ভ্যাকসিন লাগে এবং এইটা ভ্যাকসিন খামারে আসার পরে দিতে হয়। আমরা সাধারণত বলি 1 সপ্তাহ, মানে 7 থেকে 14 দিনের মধ্যে ফার্স্ট ডোজটা দিতে বলি এবং 21 থেকে 28 দিনের মধ্যে সেকেন্ড ডোজটা দিতে বলি গাম্বুরো রোগের প্রতিরোধ হিসেবে। কিন্তু দেখা যায় যে গাম্বুরো হয়ে গেলে তখন আমাদেরকে খামারিরা অনেক সময় কমপ্লেন করলে তখন আমরা অনেক সময় ট্রিটমেন্টে যাই। বেসিক্যালি ভাইরাল রোগের আসলে কিন্তু সরাসরি কোনো চিকিৎসা নাই। আচ্ছা, আরেকটা যে ডিজিজ আছে যেটা সাধারণত পোলট্রির হয়, রানীক্ষেত। এইটা খুব পরিচিত আমাদের দেশে। রানীক্ষেত কিন্তু যে কোনো বয়সে হতে পারে। রানীক্ষেতের প্রথম যে জিনিসটা ভয়াবহ দিকটা, সেটা হচ্ছে হিউজ মর্টালিটি। এখানে মুরগির মর্টালিটিটা অনেক বেশি হয় এবং দেখা যায় যখন রোগটা হয় তখন মুরগির অনেক বেশি প্যারালাইসিসও হয়, অর্থাৎ হাত পা প্যারালাইসিস হয়। অনেক সময় তার ডানা ড্রপ করে, মানে সে দেখা যায় ডানা ঝুলে আছে, সে কিছু করতে পারতেছে না। তারপরে চুনা পায়খানা হয়, তারপরে মুখ দিয়ে লালা পড়ে এবং হিউজ পরিমাণে মুরগি মারা যেতে থাকে। আমি প্রথমেই বলেছি যে ভাইরাল রোগের আসলে কোনো চিকিৎসা সরাসরি নেই। এটাই হচ্ছে প্রতিরোধ করতে হবে, ভ্যাকসিনের মাধ্যমে আপনাকে প্রতিরোধ করতে হবে। হলে পরে আমরা কিছু ট্রিটমেন্ট দেই, কিন্তু তাতে আসলে ট্রিটমেন্টের পরে রিকভারও যে করে না তা না, রিকভারও করে, কিন্তু সেটা অটোমেটিকই করতো। এটার একটা মেকানিজমটা হচ্ছে যে যেগুলো আক্রান্ত এখনো হয় নাই সেগুলো কিন্তু ডাবল ডোজে যদি ভ্যাকসিনেশন করি তাহলে তারা কিন্তু সারভাইভ করবে, আর যেগুলো আক্রান্ত হয়ে গেছে সেগুলো ইনস্ট্যান্ট মারা যাবে। তো যেগুলো বেঁচে আছে সেই বা আক্রান্ত হয় নাই ভালোভাবে, ওইগুলোকে বাঁচানোর জন্য আমরা অনেক সময় ডাবল ডোজের ভ্যাকসিন রানীক্ষেতের ক্ষেত্রে অনেক সময় আমরা করে থাকি। সেটা খামারের সাথে কনসাল্ট করেই করতে হয় আমাদেরকে। আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে ডাক্তার আবু সুফিয়ানকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুধীমণ্ডলী, আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।